শিল্পা মাকওয়ানার খুনের তদন্ত করতে গিয়ে পুলিশের অনেক নতুন চরিত্রের সঙ্গে দেখা হবে। ঠিক আছে, কোনো প্রবলেম হবে না। হোটেল তো তখন হবে যখন ডিল হবে। ওটাকে থাকা বলে না, ওটাকে মুখে চুনকানি মাখা বলে। এখন আর ওর সাথে কোনো সম্পর্ক নেই। এই তদন্তের প্রথম ধাপ ছিল বিশাল মাকওয়ানা, যে পুলিশকে জানায় যে তার আর তার স্ত্রী শিল্পা মাকওয়ানার মধ্যে কি সমস্যা ছিল। তার মানে প্রায় 2.5 বছর আগে তুমি আর তোমার স্ত্রী শিল্পা আলাদা হয়ে গিয়েছিলে। হ্যাঁ, একরকম তাই বলতে পারেন। ডিভোর্সের কাগজপত্র দেখান। ডিভোর্সের কাগজপত্র? ডিভোর্সের কাগজ। ডিভোর্স তাদেরই হয় যাদের মধ্যে সম্পর্ক একসময় ভালো ছিল, তারপর হয়তো কোনো সমস্যা হয়ে যায় দুজনের মধ্যে, তারা দুজন আদালতে যায়, আর আদালত তাদের ডিভোর্স দিয়ে দেয়। তাহলে আপনি ডিভোর্স নেননি কেন? কিভাবে নেব? হাওয়াতে? নাকি ওর ছবির থেকে? একদিন সকালে ঘুম ভাঙলো, উঠে দেখি ও উধাও, ছেড়ে পালিয়ে গেছে আমাকে আর আমার ছোট্ট মেয়েটাকে। বাবা, কি হয়েছে? এই লোকগুলো কারা? মা, এনারা হলেন পুলিশের লোক। এনারা বলছেন যে তোর মা মারা গেছে। এইসব কথা যদি বাচ্চার সামনে না বলেন সেটাই ভালো হয়। যা মা, ভেতরে যা, খাবার গরম রয়েছে, খেয়ে নে। মার্ডার তো হয়েছে, তাও আমার নিজের স্ত্রীর। সাধারণ ব্যাপার, সন্দেহ আমাকেই করা হবে। আর তার উপরে ওই ডিভোর্স পেপারটাও তো নেই আমার কাছে, না? কিন্তু স্যার, একটা কথা খুব স্পষ্ট করে বলছি, এইসব খুনটুন করার সময় আমার কাছে নেই স্যার, আর না আমার ইচ্ছে আছে। এবার আমাকে এটা বলুন যে আপনার স্ত্রী আপনাকে আর আপনাদের মেয়ে শ্বেতাকে ছেড়ে কার সঙ্গে পালিয়েছিল? বিশাল মাকওয়ানা, এই কেসটার শিকড়টা কোথায়? যেখানে শিকড় থাকে, মাটিতে। একটা জমির অংশ আমাদের জীবনে সমস্যা ডেকে আনে। টোটাল 13 একর জমি ছিল আমার নামে। আচ্ছা, এই জমির এগ্রিকালচার আর নন এগ্রিকালচার কাগজ আছে আপনার কাছে? না ভাই না, ও সব আপনাদেরই দেখতে হবে, কারণ আমার কিছু করার প্ল্যান ছিল না এখানে, তাই আমি এসব ভাবিনি। হ্যাঁ, ঠিকই বলেছে, কোনো প্রবলেম নেই। আরে মায়াঙ্ক বাবু, হতে তো অনেক কিছুই পারে। পঞ্চায়েতের অফিস থেকে শুরু করে রেজিস্টার অফিস অব্দি সবাইকে টাকা খাওয়াতে হবে। আচ্ছা, এই নাও, এই টাকাটা তুমি রাখো। কি বলছেন কি আপনি? এ তো খুবই কম দাম দিচ্ছেন। আরে বিশাল ভাই, আমরা ফালতু কথা একদম বলি না। অনেক বছর ধরে এরকম মামলা আমরা দেখেছি। প্রত্যেকের দাম কত হয় আমরা জানি, টপ টু বটম। আচ্ছা, একটা কথা বলবো, প্রত্যেক লোকই ঠিক বিক্রি হয়, শুধু তাদের কেনার কায়দা থাকা চাই। কি বলেন মায়াঙ্ক বাবু? একদম। হরিবাবু, হ্যাঁ, মায়াঙ্ক বাবু, দেখুন, আমি খুব সাধারণ মানুষ। আপনি তো জমি কিনবেন, তারপর হোটেল বানাবেন। আরে হোটেল তো তখন হবে যখন ডিল হবে। ডিলের কথাবার্তা 2-3 মাস ধরে চলে। সেই জন্য মায়াঙ্ক বাবু আর হরিবাবুর দুজনেরই আসা যাওয়া ছিল আমার বাড়িতে। তারপর হঠাৎই একদিন জানতে পারি যে মায়াঙ্ক বাবুর হার্ট অ্যাটাক হয়েছে, উনি মারা গেছেন। আপনি বোধহয় ভুলে গেছেন আমরা কি বিষয়ে কথা বলছি। আপনি এটা বলুন যে আপনার স্ত্রী শিল্পা মাকওয়ানা কার সঙ্গে পালিয়েছিল। মাঝখান থেকে এই জমির কথা এলো কেন? সেটাই তো বলছি স্যার, জমি তো বিক্রি হয়নি, কিন্তু ভাগ্য বিক্রি হয়ে যায়, তাও লোকসান করে। আরে মা, বাইরে বসেছিস কেন? মা বলেছে। মা? কেন? মা হরি কাকার সাথে কিছু কথা বলছে। কে এলো? বিশাল। চিন্তা করো না, দরজা না খুললে তো আর ও জানতে পারছে না। কি হয়েছে? তাড়াতাড়ি চলে এলে আজ। তাড়াতাড়ি এসেছি তাই তো ধরতে পেরেছি তোমাদের। হ্যাঁ, কি রে, কি ব্যাপার? হ্যাঁ, জমির দালালি করে লাভ হয়নি, তাই আমার বইয়ের ওপর কুনজর দিয়েছিস? থামো তুমি। যা কিছু হয়েছে শুধুমাত্র ওর দোষে হয়নি, দুজনের ইচ্ছেতেই হয়েছে। আচ্ছা,
কতদিন ধরে চলছে? হ্যাঁ, কতদিন ধরে চলছে? 8 মাস ধরে। 8 মাস? হ্যাঁ? কিরে? বিশাল বেরো, বেরো, বেরো এখান থেকে, বেরো। আমার বাড়িতে তো দূরের কথা, যদি এই চত্বরেও তোকে দেখতে পাই না তাহলে মুখ ভেঙে দেবো তোর। বেরো। শ্বেতা, বড়দের কথা শুনতে নেই, যা বলছি এখান থেকে, চলে যা এখান থেকে। তুই শেখাবি আমার মেয়েকে? তুই শেখাবি আমার মেয়েকে? তুই চল, 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 চল। একজনের স্ত্রী তুই, একটা মা তুই। একজন মহিলাও আমি। আর হরি এটা জানে যে কি করে একটা মহিলাকে খুশি করতে হয়। আমি তো জানি না, না হ্যাঁ? আমি তো একটা ভদ্র মেয়ে দেখেই বিয়ে করেছিলাম। তোকে যদি এই বাড়িতে থাকতে হয় আমার মেয়ের সঙ্গে, তো তোকে আমার স্ত্রী হয়েই থাকতে হবে, সে তার মা হয়েই থাকতে হবে। আজকের পর থেকে তুই এই বাড়ির বাইরে পা রাখবি না, বুঝতে পেরেছিস? বুঝেছি, বুঝেছি, চিৎকার করো না, বুঝেছি। না বুঝলো না শোধরালো। আমি থাকা সত্ত্বেও ওর বেলেলেপনা চালিয়ে গেল। আমি বাড়ির বাইরে, হরি বাড়ির ভেতরে। একদিন আমি ডেকে পাঠালাম ওর বাবা মাকে। আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আরে নির্লজ্জ, শ্বেতাটার কথা অন্তত ভাব। তোর ভাগ্যটা খুবই ভালো যে বিশাল তোর সঙ্গে খুব ভালো ব্যবহার করছে। যদি বিশালের জায়গায় অন্য কেউ হতো না, তাহলে এতক্ষণ তোর ওই হরিকে মেরেই ফেলতো। এমনকি তোকেও ছাড়তো না, তোদের দুজনকেই মেরে ফেলতো। আরে শিল্পা, তুই দিব্যি কর যে এগুলো তুই বন্ধ করে দিবি, আর ক্ষমা চা বিশাল কুমারের কাছে, আর এই বাজে কাজগুলো তুই বন্ধ করে দে। কৃষ্ণ বাবা, কোনো লাভ নেই, ও ক্ষমা চাইবে না। কি বলে জানেন? বলে ওর শরীরের আগুন নাকি নেভে না। আরে এখানে যদি কেউ এগুলো জানতে পারে না, তাহলে আমাদের মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। তুই এখনই দিব্যি করে বল, তুই শ্বেতার মাথায় হাত রেখে এখনই দিব্যি করে বল যে তুই হরির সাথে আর কোনোদিন দেখা করবি না। হরিকে আমি পছন্দ করি, ও আমার জীবনে থাকবে আর আমাদের মধ্যে প্রেমটাও চলতে থাকবে। বিশালের জন্য না তো আমার মনে কোনো জায়গা আছে, আর না আমার ঘরের মধ্যে। শিল্পা, হাতটা সামলে, হ্যাঁ? নিজের দিকে নজর দাও। আমার ব্যাপারে নাক গলানোর একদম প্রয়োজন নেই। আরে আমার মেয়েটাকে কেউ কিছু খাইয়ে টুকটাক করেনি তো? আরে ও মা, কেন নাটক করছো তোমরা এখানে? আর বিশাল, খুব ভালো করেছো যে সবাইকে এখানে ডেকে এনেছো। আজ সবার সামনে বলেই দিচ্ছি, যদি এখনো না বোঝো কান খুলে শুনে নাও। আমি তার সঙ্গেই যাব যার সঙ্গে যেতে মন চাইবে। আমার উপর কোনো জোর জবরদস্তি চলবে না। আর হ্যাঁ বিশাল, আজ থেকে শ্বেতা শুধু তোমার, শুধু তোমারই দায়িত্ব। আমি হরির সঙ্গে নতুন করে জীবনটা শুরু করতে চাই। 17 ফেব্রুয়ারি 2014 দুপুরবেলা ও জিনিসপত্র গুছিয়ে আমাদের জীবন ছেড়ে চলে যায়। আর আজ আপনারা খবর নিয়ে আসেন। যেদিন থেকে শিল্পা মাকুয়ানা আপনার বাড়ি ছেড়ে চলে যায়, তারপর থেকে কখনো দেখা হয়নি বা ফোনে কথা হয়নি? একদম না। শিল্পার ফোন নাম্বার আছে? আগে হ্যাঁ, পুরনো একটা আছে, আপনারা চেক করে নিন। শিল্পার কি মা বাবার সাথে কথা হতো? আমি ঠিক বলতে পারবো না, আপনারা জিজ্ঞেস করে নিন না। অ্যাড্রেস দিন ওনার। এখান থেকে আধ ঘন্টা যাওয়ার পর আপনারা একটা গ্রাম পাবেন, সেখানে গিয়ে কাউকে জিজ্ঞেস করে নেবেন যে লক্ষণ বনমালী কোথায় থাকে, বলে দেবে। হরি রাঠোরের নম্বর আছে? আগে না, অ্যাড্রেসও নেই, নাম্বারও নেই। তবে হ্যাঁ, ও ময়াঙ্ক সেটের সঙ্গে এসেছিল, আর ময়াঙ্ক সেট তো মারা গেছে। ম্যাংশেরের পরিবারের এমন কেউ আছে যে হরি রাঠোরকে চেনে, অ্যাটলিস্ট জানে? জানি না। ম্যাংশেটের কোনো ফোন নাম্বার বা অ্যাড্রেস? ঠিকানাটা লিখে নিন। খুঁজে বার করতে হবে এই মায়াঙ্কের ফ্যামিলিকে। হতে পারে ওরা হরির ব্যাপারে অনেক কিছু জানে। স্যার, এই হরি এখন আমাদের চিফ সাসপেক্ট হতে পারে। ওর হাজবেন্ড বিশালকেও রুল আউট করা যাবে না। প্রতিহিংসার বশে কিছু। বউ ছেড়ে দিয়েছে স্যার, পুরুষের অহংকার আতে ঘা লেগেছে, তাই প্রতিশোধ নেওয়ার জন্য হয়তো এটা করেছে। বাবা, মা সত্যি মরে গেছে। তাই তো সবাই বলছে। বাবা, আমি একটা কথা বলবো? বল। আমার মায়ের কথা খুব মনে পড়ছে। জানি মা আমি। বাবা, আমি নিউজ পেপারে মার ফটো দেখেছিলাম।
বাচ্চাটার কষ্ট দেখা যাচ্ছে না স্যার, বেচারি অসহায়, বড়দের ঝামেলায় ফেঁসে গেছে। স্যার আমাদের সামনে এখন একটা ত্রিকোণ আছে, শিল্পা, বিশাল আর হরি, কিন্তু 4 নম্বর কোনো থাকতে পারে। প্রথম কোণটা পৃথিবীতেই নেই, দ্বিতীয় জন হাতের মুঠোয়, আর ওই তৃতীয় কোণ মানে হরি রাঠোর, ও হাতের মুঠোয় এলে সত্যিটা চোখের সামনে চলে আসবে। কিন্তু কোনো চতুর্থ কোণ থাকে তো বিশাল হরি আর শিল্পার যে অবৈধ সম্পর্কের কথা বলেছিল তার সত্যতা প্রমাণিত হবে হরিকে খুঁজে পাওয়ার পরই। স্যার, মায়াঙ্ক সোনির বড় ছেলের সাথে কথা হলো, বলছিল 2 বছর আগে মানে ফেব্রুয়ারি 2014-এ হরি অদৃশ্য হয়ে যায়। আর 2014 ফেব্রুয়ারিতেই শিল্পা মাকওয়ানা তার বাড়ি ছেড়েছিল। স্যার, প্রান্তিজ গ্রামে হরির নাম করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ওখানে ওকে কেউ চেনে না স্যার। আমার এই বিশাল মাকওয়ানার গল্পটা পুরোপুরি বিশ্বাস হয়নি। ওর ফোন রেকর্ডস কি বলছে? স্যার, বিশালের গত 2-2.5 বছর ধরে শিল্পার সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না। আর শিল্পার ফোন রেকর্ডস? স্যার, যে নাম্বার বিশাল আমাদের দিয়েছিল সেটা 19 ফেব্রুয়ারি 2014-এ ডিসকানেক্টেড হয়, ওর বাড়ি ছাড়ার 2 দিন বাদে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, শিল্পার কন্ট্যাক্ট লিস্ট বের করার পর সেখানে হরির কোনো নাম্বার ছিল না। হতে পারে দুজনে ফোনে কথা বলেই না, শুধু সামনাসামনিই কথা বলে। বাট স্টিল, সামনাসামনি কবে দেখা হবে, কোথায় যাব, কি করব, সেসবের জন্য ফোনটা তো দরকার পড়েই। আমার এই হরি আর শিল্পার গল্পটাও আশ্চর্য লাগছে। স্যার, হতে পারে গল্পটা বিশাল আর অন্য কোনো মহিলার, আর ওটা লুকোনোর জন্য হরি আর শিল্পার গল্প শোনাচ্ছে। স্যার, শিল্পার বাপের বাড়ির লোকজনের সঙ্গে দেখা করা উচিত, ওরা তো সব থেকে আজব মনে হচ্ছে। রাইট, না কোনো মিসিং ডায়েরি করেছেন, না নিউজ পেপারে দেখে লাশ চিনতে পেরেছেন। এক কাজ করো, তাড়াতাড়ি ওখানে যাওয়ার প্ল্যান করো। বিশাল ভাই, আমি আপনাকে বলেছিলাম না খবরের কাগজে ছবি বেরিয়েছিল আমাদের শিল্পা বৌদির। তো কি করব আমি? যখন বেঁচে ছিল কোনো সম্পর্ক ছিল না, এখন মারা যাওয়ার পর আমি কি করবো কে নিয়ে? স্যার, এদিকে। কার সঙ্গে দরকার? আমরা ক্রাইম ব্রাঞ্চ থেকে বনমালীর সাথে দেখা করব। বনমালী তো বাড়ি ছেড়ে চলে গেছে। কবে? মোটামুটি 1 বছর হয়ে গেছে। ওরা কোথায় গেছে আপনি কিছু জানেন? হ্যাঁ, ওই খের ব্রহ্মা না কোথায় যেন যাবে বলেছিল। খেড়ে ব্রহ্মায় যেখানে ওরা গেছেন সেখানকার অ্যাড্রেস পাওয়া যাবে? না, সেটা ঠিক জানি না। খের ব্রহ্মা? হ্যাঁ, খের ব্রহ্মা। এই কাছাকাছি গ্রামেরই বাসিন্দা। বনমালী? প্রায় 1 বছর আগে থাকতে এসেছিল। হ্যাঁ স্যার, সোজা চলে যান আপনি, বাদিক দিয়ে 3 নম্বর গলিতে শেষ বাড়িটা। আপনি রজনী বনমালী? হ্যাঁ, আপনারা ক্রাইম ব্রাঞ্চ। শিল্পা মাখওয়ানা আপনার মেয়ে? আবার নতুন কি করে বসলো মেয়েটা? আপনারা পেপার পড়েন না? হ্যাঁ, এখানে আসে, কেউ খুব একটা পড়ে না। আমাদের তো শিল্পার সাথে। হ্যাঁ, বিশাল বাবুর সঙ্গে কথা বলেছি আমরা। এই হরি রাঠোরের ব্যাপারটা কি সত্যি? শিল্পা কি আপনাদের উপস্থিতিতেই বাড়ি ছেড়েছিল 17 ফেব্রুয়ারি 2014? শিল্পা তো আমাদের কাছে মরেই গেছে। ও আপনাদের মনের মধ্যে মরে যেতে পারে, কিন্তু বাস্তবে ওর খুন সেপ্টেম্বর 2015-এ হয়েছে। আমরা ওর খুনিকে খুঁজছি। এই বিশালের থেকে আলাদা হওয়ার পর শিল্পা হরিশের সঙ্গে কোথায় থাকতো? আপনাদের কাছে কি কোনো অ্যাড্রেস আছে? ও আমাদের মান সম্মান সব ডুবিয়ে দিয়েছে। ইডারে থাকতো। এখানে শিল্পা হরির সঙ্গে থাকতো? ওটাকে থাকা বলে না, ওটাকে মুখে চুনকানি মাখা বলে। আমাদের এত অপমান সহ্য করতে হয়েছে যে আমরা যেমন তেমন পেরেছি পালিয়ে চলে এসেছি। সেই বাড়ি জমিটা আমাদের কম দামে বেচতে হচ্ছে, সেটা আলাদা ব্যাপার। এই হরি এখনো ওখানে থাকে। আর যদি থেকেও থাকে তাতে আমাদের সাথে কি সম্পর্ক? আমাদের সাথে ওরও কোনো সম্পর্ক ছিল না, শিল্পার সঙ্গে ওর না। আমাদের এত অপমান সহ্য করতে হয়েছে যে আমরা যেমন তেমন পেরেছি পালিয়ে চলে এসেছি। সেই বাড়ি জমিটা আমাদের কম দামে বেচতে হচ্ছে, সেটা আলাদা ব্যাপার। এই হরি এখনো ওখানে থাকে। আর যদি থেকেও থাকে তাতে আমাদের সাথে কি সম্পর্ক? আমাদের সাথে ওরও কোনো সম্পর্ক ছিল না, শিল্পার সঙ্গে ও না। হরি রাঠোরের খোঁজ পুলিশকে আবার ইডরে নিয়ে এলো, আর তারা সোজা রবি রাঠোরের বাড়িতে গিয়ে পৌঁছলো। আর এখন পুলিশ আর এই কেস দুটোই একটা জোরালো ধাক্কা খাবে।
বলুন। হরি রাঠোর। হ্যাঁ, আপনারা? হ্যাঁ, তো আমার সঙ্গে শেষ দেখা হয়েছিল সেপ্টেম্বর 2015। না, তোমার অভিনয় কাজে আসছে না হরি। তোমার সাথেই পালিয়েছিল 17 ফেব্রুয়ারি 2014। হ্যাঁ, একদমই। 17 ফেব্রুয়ারি 2014-তে শিল্পা আমার কাছেই চলে আসে, আর 15 মার্চ 2014-তে আমরা এখানেই চলে আসি আর স্বামী স্ত্রীর মতো থাকা শুরু করি। জানি আমরা। আর হয়তো এটা আপনি জানেন না স্যার, 14 এপ্রিল 2015-তে আমাকে আর এই বাড়ি ছেড়েও চলে যায়। আর আজকে হঠাৎ এই খবর আমি পেলাম। ওখানে বিশাল একটা গল্প বানালো, এখানে তুমি আর একটা গল্প বানালে, কিন্তু দুটো গল্পেরই কমন ভিলেন শিল্পা মাকওয়ানি, যে দুজনকে ছেড়ে পালিয়ে গেছে। স্যার, আমরা দুজন গল্প বলছি না। শিল্পা সত্যি আমার জন্য বিশালকে ছেড়েছিল, কিন্তু কার জন্য ও আমাকে ছেড়েছিল সেটা জানি না। তুমি শিল্পাকে মেরেছো? আপনি এসব কি বলছেন স্যার? আমি মারা তো দূরের কথা, 14 এপ্রিল 2015 পর আমি ওকে দেখিনি। বাই। নিজের খেয়াল রেখো, হ্যাঁ? কেন ছেড়ে গেল, কি কারণে, কোনো খোঁজ নেওয়ার চেষ্টা করোনি? কেউ হয়তো ছিল জীবনে। নিশ্চয়ই কেউ না কেউ ছিল। বিয়ে সেটা করে কি হবে? আমাদের সম্পর্কের কোনো নাম থাকবে না? কামো না, সেটা যথেষ্ট নয় বুঝি? শরীরের সম্পর্ক আমাদের। আমরা একসঙ্গে থাকি, খাওয়া দাওয়া করি, একসঙ্গে শুতে যাই। আমরা যেটা করি সেটা বিবাহিত লোকেদের থেকে কম কিসের? আরে বলদ, আমি চাই আমাদের বাচ্চা হোক। বাচ্চা আমার হয়ে গেছে। নতুন কোনো কথা বলো হরি। বিয়ে করার এমন একটা কারণ দেখাও যেটা আমার জন্য একদম নতুন। আমাদের যদি বিয়ে হয় তো আমাদের সম্পর্ক আরো মজবুত হবে। বেঁধে রাখা দরকার কখন পড়ে হরি? যখন ভয় থাকে যে কেউ পালিয়ে যাবে। তোমার ভয় আছে? না চোখ কিন্তু অন্য কিছু বলছে। স্যার, আমরা 1 বছর একসঙ্গে ছিলাম, তো আমি প্রায় প্রত্যেক দিনই বিয়ের কথা বলতাম, আর ও এড়িয়ে যেত। আর হঠাৎ একদিন আমাকে বলল যে ও চলে যাবে। কোথায় যাবে? এখান থেকে যাব, তোমার থেকে দূরে যাব। অন্য কাউকে পেয়েছো? সহজ ব্যাপার, অবশ্যই কেউ একজন আছে। কিন্তু হঠাৎ এসব কি করে হলো? দেখো, কেন হলো, কবে হলো, এই সমস্ত কথাবার্তা বলে আর কি লাভ বলো? বিশাল চলে গেল, তুমি এলে, আর পোষাচ্ছে না, তাই অন্য কেউ এসে গেছে। আমি কাল সকালে এখান থেকে চলে যাব। শিল্পা, আমি জানতাম যে আমাকে তুমি কোনোদিন বিয়ে করতে রাজি হবে না। তাও আমাকে সহ্য করলে তুমি। কি বড় মনের মানুষ। জবরদস্তি না করে ভালোই করেছো। কি বলতো, ওই ব্যাপারটা আমি একদম সহ্য করতে পারি না। স্যার, আমি ওকে কি করে জিজ্ঞেস করতাম যে তুমি কোথায় যাচ্ছ, কার সঙ্গে যাচ্ছ? ও তো আমার সঙ্গে এসেছিল অন্য কাউকে ছেড়ে। সত্যি কথা বলতে কি, তোমার খুব বড় হৃদয় রাঠোর, কিন্তু আমাদের অত বড় হৃদয় নয়। ভাঙা হৃদয়ের গল্প শোনার মতো সময় বা অবসর কোনোটাই আমাদের নেই। শিল্পা মাকওয়ানার খুন হয়েছে, আর খুব তাড়াতাড়ি আমাদের খুনিকে হাতে চাই। আর আপনাদের মনে হচ্ছে বদলা নিতে আমি ওকে খুন করেছি। হিংসা, রাগ বা প্রতিহিংসা, যেটাই কারণ হোক, আমরা ওটাকে চার্জশিটে ফাইল করে দেবো আপনার স্বীকারোক্তির সঙ্গে। ম্যাডাম, এটা আমি কেন স্বীকার করব? কারণ যখন আমি খুন করিনি। ম্যাডাম, আপনারা ওর সম্পর্কে আমাকে যা প্রশ্ন করবেন আমার উত্তর একই হবে। আমি ওটাই বলছি যেটা সত্যি। আমি একদম সত্যি বলছি। যেদিন শিল্পা আমাকে আর এই বাড়ি ছেড়ে চলে গেল না, আমার খুব খারাপ লেগেছিল। কিন্তু তারপরে ও আমার জীবন থেকে চলে যায়, আর পৃথিবী থেকে। 17 ফেব্রুয়ারি 2014 দুপুরবেলা ও জিনিসপত্র গুছিয়ে আমার জীবন থেকে চলে যায়। আর আজ আপনারা এই খবর দিলেন। তোমার নাম্বার দাও, আর শিল্পার শেষ নাম্বার যেটা ও ইউজ করছিল। স্যার, আমার তো ওই নাম্বারটাই আছে যেটা আগে ছিল। কিন্তু শিল্পার শেষ বলে কিছু ছিল? আমি তো ছিলাম না। পুরোপুরি স্বেচ্ছাচারী ছিল এই শিল্পা। ওই বলে না, বোহেমিয়ান। সেটা তো ছিলই স্যার। যে অবস্থার মধ্যে দিয়েও যাচ্ছিল সেটা একটু বেশি, মানে ঠিক বা ভুলের ব্যাপার নয়, জেদি ছিল। স্বামী বিশালকে ছাড়লো,
তিনি ক্ষুব্ধ। প্রেমিক হরিকে ছাড়লো, সেও ক্ষুব্ধ। জানি না ওর জীবনে আদৌ কেউ ছিল নাকি ছিলই না। শিল্পা মাখোয়ানার খুনের তদন্ত পুলিশকে তার স্বামী বিশাল মাখোয়ানার থেকে তার মা বাবার কাছেও নিয়ে গেল, আর তারপর তার প্রেমিক হরি রাঠোরের কাছেও। শেষ পর্যন্ত পুলিশের হাতে শিল্পার লেটেস্ট ফোন নম্বরও চলে এসেছিল। এই নাম্বারই এবার এই কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র প্রমাণিত হতে চলেছে। এই তদন্ত শেষ পর্যন্ত একটা পরিণতি পেতে চলেছিল। স্যার, এপ্রিল 2015-র পরে হরি শিল্পাকে কোনো মেসেজও পাঠায়নি। আর স্যার শিল্পার নতুন নম্বর 12 সেপ্টেম্বর 2015-র পর আর ইউজই হয়নি, মানে যেদিন ও খুন হয়েছিল। লাস্ট লোকেশন প্রান্তিজ। 12 সেপ্টেম্বর রাত 12:30টার পর মোবাইল বন্ধ করা হয়েছিল। তার মানে খুন করার একটু পরেই। শেষ কার সাথে কথা বলেছিল? একটা নাম্বার ছিল স্যার যেটাতে শিল্পা রোজ কথা বলতো। প্রান্তিজের আগে বেশ কয়েক মাস শিল্পার মোবাইল লোকেশন মার্ডার স্পট থেকে 20 মিনিট দূরত্বে পাওয়া গিয়েছে। তার মানে চতুর্থ কোণ হলো এই নম্বরটা, যার সাথে লাগাতার কথা হতো। 444909698। কালকের মধ্যে এর কল রেকর্ড আর ডিটেলস এসে যাবে স্যার। ততক্ষণ খোঁজরদের অ্যাক্টিভেট করো। ও যদি মহড়িতেই থাকতো, কেউ না কেউ ওকে নিশ্চয়ই চিনবে। দেখেছি বলে তো মনে হচ্ছে। আমাদের এই মৌরিতে? হ্যাঁ, কিন্তু মনে করতে পারছি না কবে, কোথায়, কার সঙ্গে। যখনই আপনার মনে পড়বে তখনই এই নাম্বারটাতে ফোন করে দেবেন, ঠিক আছে? কাকা 1.5 কিলো বাসমতি চাল দাও তো। হ্যাঁ, দিচ্ছি। ঠিক আছে। খোঁজর পারভেজের ফোন বলছে শিল্পাকে মোহরিতে দেখেছিল, কিন্তু পরিষ্কার আইডিয়া নেই। স্যার ওই নাম্বারটা 444909698 ট্রেস হয়েছে, যেই নাম্বারটাতে শিল্পার রেগুলার কথা বলতো। কোনো প্রিয়া যোশীর নামে রেজিস্টার্ড আছে। স্যার ওই প্রিয়া যোশীর নাম্বার শিল্পার খুনের পরের দিন মানে 13 সেপ্টেম্বর 2015 থেকে বন্ধ আছে। এটা কাকতালীয়ভাবে হয়নি। প্রিয়া যোশীর সঙ্গে এই খুনের সম্পর্ক নিশ্চয়ই রয়েছে, পাক্কা। স্যার ফোন রেকর্ডের হিসাবে তো প্রিয়া যোশীর বাড়ি এটাই হওয়া উচিত। স্যার ওদিকে জিজ্ঞাসা করা যাক। এখানে প্রিয়া যোশী নামে কেউ থাকে না। আপনি এই মহিলাকে এখানে দেখেছেন? একে তো এখানে দেখেছি, কিন্তু নাম টাম কিছু জানি না। উনি এপারে একাই থাকতেন? রমেশ নামের একটা লোক ছিল, তার সাথেই থাকতো। ওরা কারুর সঙ্গে খুব একটা কথাটা তো বলতো না, নিজেদের মতোই থাকতো। ওনার এখানে নিজের বাড়ি ছিল? একটা ভাড়ার ঘর নিয়ে থাকতো, কিন্তু অনেকদিন ধরে এদেরকে দেখিনি। আর হ্যাঁ, আর কার কথা জিজ্ঞেস করছিলেন? কোনো মেয়ের কথা? প্রিয়া যোশী। হ্যাঁ, আমাদের পাড়াটা যেখানে শেষ হচ্ছে না, ওখান থেকে ভাড়খড় গাঁও শুরু। ওখানে সব থেকে প্রথম বাড়িটাই যোশী পরিবারের। স্যার ত্রিকোণের চতুর্থ কোণ। শুধু এটুকু জানা গেছে ঝালা নামে কেউ আছে, পুরো নামও জানি না। কে ছিল, কি ছিল, কিছু জানা গেল না। প্রিয়া যোশী এখানে থাকেন? হ্যাঁ, আমি প্রিয়া যোশী। আপনি কে? পুলিশের লোক, ক্রাইম ব্রাঞ্চ। 444909698 তোমার নাম্বার। 444909698। এই মহিলাকে চেনো? শিল্পা মাকওয়ানা। আমরা অন্য কোথাও গিয়ে কথা বলতে পারি? এখানে না, আসলে আমার বাবা মা ঘরে আছে। শিল্পা মাখোয়ানাকে কি করে চিনতেন? স্যার আমি ওকে চিনতাম না, শুধু ওর ব্যাপারেই জানতাম। আপনার ফোন থেকে শিল্পা মাখোয়ানার ফোনেতে বেশ কয়েকবার কল হয়েছে, রেকর্ডস আছে আমাদের কাছে। আমার নাম্বার থেকে ফোন করা হয়েছে স্যার, আমার সাথে কথা হয়নি। তার মানে আপনার নম্বর অন্য কেউ ব্যবহার করতো?
হ্যাঁ স্যার। আপনার নম্বর কে ব্যবহার করতো, কেন করতো? রমেশ ঝালা। রমেশ ঝালা? নামটা যেন শোনা শোনা লাগছে। স্যার হিস্ট্রি শিটার। আপনি ওকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। চুরি চামারির কাজ আমি ছেড়ে দিয়েছি স্যার। মায়ের দিব্যি 2 বছর হয়ে গেছে, কারোর পকেটের দিকে তাকাইও নি। স্যার, এই সেই রমেশ, রমেশ ক্রিমিনাল? তো তোমার কি মনে হয়েছিল? আমি ওকে ভালোবাসতাম, ও আমাকে ভালোবাসতো। আমরা বিয়ে করতে চেয়েছিলাম। আমি তোমায় ভালোবাসি রমেশ, আমি তোমার সাথে সংসার করতে চাই। প্রিয়া, তুই মুখের কথাটা কেড়ে নিলি। রমেশ শোনো না, তোমার বাবা মা আমার বাবা মায়ের সাথে বিয়ের কথা বলতে আসবে তো? আমার মা বাবার সাথে অনেক বছর আগেই কথা বলা বন্ধ হয়ে গেছে। কেন? আগে তো কখনো বলনি তুমি। প্রিয়া, যদি আমি তোমার মা বাবার কাছে যদি আমাদের বিয়ের কথা বলি তাহলে? কিন্তু আর কখনো এলোই না স্যার, খুব টেনশনে থাকতো। আমি যদি কখনো জোর দিতাম রেগে যেত। আর তারপর সত্যিটা সামনে এলো। কি সত্যি? ও একা একা থাকতো না, একটা মহিলার সাথে থাকতো। শিল্পা? কে ছিল? তোমার বউ নাকি? না। বোন? না। শুনেছি তোমার সাথে থাকে। যদিও তোমার বউ না, বোন না, তাহলে ও কে? বান্ধবী আমার, এখানেই দেখা হয়েছিল ওর সাথে। কোথাও যাবে নাকি? হ্যাঁ। এসো বসো। একটা লিফটের পরিবর্তে ও নিজের বরকে ছেড়ে দিল, তোমার বাড়িতে এসে তোমার সাথে থাকতে শুরু করলো। রমেশ, তুমি কি মনে করো তোমার এই আজে বাজে বানানো গল্পগুলো আমি বিশ্বাস করব? গল্প না, এটা সত্যি। আর সত্যি এটাও যে আমাদের শারীরিক সম্পর্ক আছে। মানে তুমি ওর সাথে শুয়েছো? শুধু শুয়েছি ওর সঙ্গে, এছাড়া আর কোনো সম্পর্ক নেই ওর সঙ্গে। ওর স্বামীর কাছে আর ভাল লাগছিল না, তাই অন্য কিছু চাইছিল, যেটা আমি ওকে দিচ্ছিলাম। আর কিছুদিনের মধ্যে আমিও একে হয়ে যাবো, চলে যাবে। এছাড়া আর কিচ্ছু নেই আমাদের মধ্যে। ছি, ঘৃণা হচ্ছে তোমার ওপর। প্রিয়া, এরকম বলো না। আমি সত্যি মন থেকে কাউকে ভালোবেসে থাকি তো সেটা তোমাকে। দুজন মানুষ বিয়ে না করে একে অপরের সাথে কি করে থাকতে পারে? প্রিয়া, তোমার ভুল মনে হচ্ছে এটা, কিন্তু এরকমটা হয়। বিয়ে না করে, প্রেম না করে দুজন দুজনের শারীরিক চাহিদা পূরণ করতে পারে, আর নিজের নিজের রাস্তাতেও যেতে পারে। দেখো প্রিয়া, আমি একা ছিলাম আর ও একা ছিল, ব্যাস হয়ে গেছে। আমি কথা দিচ্ছি আর কখনো হবে না। দেখো প্রিয়া, আমি একা ছিলাম আর ও একা ছিল, ব্যাস হয়ে গেছে। আমি কথা দিচ্ছি আর কখনো হবে না। আমি ওকে বিশ্বাস করলাম, আমার পুরো ভরসা ছিল যে ও শিল্পাকেও নিজের জীবন থেকে মুছে ফেলবে আর আমার বাড়িতে বিয়ের কথা বলতে আসবে। কিন্তু ও কখনো এলো না স্যার। তোমরা শেষবার কবে কথা বলেছো? এখন তো আর মনে নেই স্যার, 1 বছর হয়ে গেছে। কিন্তু হ্যাঁ স্যার, একবারও আমার ফোন রিসিভ করেছিল। কি ব্যাপার রমেশ, তুমি কি আমাকে আদেও বিয়ে করতে চাও, হ্যাঁ কি না? প্রিয়া, আমার মাথা গরম আছে। আর ওই শিল্পা এখনো ওখানেই আছে? প্রিয়া, এখন তুমি আমার সঙ্গে একটাও কথা বলো না। আমার কাছে কোনো প্রশ্নের কোনো উত্তর নেই। যখন আমার মুড ঠিক হবে তখন ফোন করব তোমায়। তারপর তো আমাদের দুজনের আর কথাই হয়নি। 1 বছর হয়ে গেল। রমেশের কাছে তোমার নামে সিম কি করে এলো? ও আমাকে দিয়ে একটা সিম কিনিয়েছিল আমারই নাম দিয়ে, যেটা ও ব্যবহার করত। হতে পারে শিল্পার সাথে কথা বলতে, আর নয়তো এখন তো মনে হচ্ছে কোনো ক্রিমিনাল কাজের জন্যই নিয়েছিল। স্যার,
আমার না একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে। বলো। আমাদের অ্যাফেয়ারের ব্যাপারে কাউকে কিছু বলিনি, আর সামনের মাসে আমার বিয়ে হবে। এই রমেশকে এখন কোথায় পাওয়া যাবে? স্যার আমি জানি না, 1 বছর হয়ে গেল ওর সাথে কোনো কন্ট্যাক্টই নেই। যাক, এটা তো জানা গেল শিল্পা হরিকে ছেড়েছিল এই রমেশের জন্যে, হিস্ট্রি শিটার। যেটা কিনা শিল্পা একেবারেই জানতো না। আর এই কেসের সঙ্গে জড়িয়ে আরো একটা প্রেম কাহিনী। আর সব প্রেম কাহিনীর একজনই নায়িকা, শিল্পা মাকওয়ানা। বিশালের থেকে হরি আর হরির থেকে রমেশ ঝালা, যে হিস্ট্রি শিটার। আর তারপর শিল্পা মাকওয়ানা খুন হয়। এই খুনটা কি প্ল্যান্ট খুন? স্যার আপনার কি মনে হয় শিল্পাকে হরির থেকে আলাদা করার জন্য ওর স্বামী বিশাল মাকওয়ানা রমেশ ঝালাকে সুপারি দিয়েছিল? হতেও পারে। প্রথমে ওকে ভালোবাসায় ভাসানোর সুপারি, তারপর ওকে পৃথিবী থেকে সরিয়ে দেবার সুপারি। স্যার এই রমেশ ঝালাকে খুঁজে বের করছি, বেশি মুশকিল হবে না। এবার এই কেসটা ক্লোজ করার সময় এসে গেছে। শিল্পার প্রথম মৃত্যুবার্ষিকীর আগেই তার খুনিকে আমাদের ধরতেই হবে। সাব ইন্সপেক্টর পুরবী যেরকমটা বলেছিল, রমেশ ঝালা পর্যন্ত পৌঁছানো কঠিন ছিল না। সে আহমেদাবাদে একটি বাড়ি ভাড়া করে থাকছিল। যখন পুলিশ রমেশকে ধরল, তখন সে ভীষণই মনমরা অবস্থায় ছিল। আর সে পুলিশের কাছে যে দাবি করেছিল যে গত 2 বছরে সে কোনো চুরি করেনি, সেটাও আসলে সত্যি ছিল। শিল্পা মাকওয়ানা ছবি তুই আমার থেকে নিয়ে গেছিলি না ঝালা? তো রমেশ, গেম ওভার। এবার তাড়াতাড়ি বলে দে, শিল্পা মাকওয়ানাকে প্রেমের জালে ফাঁসিয়ে তাকে খুন করার জন্য কে সুপারি দিয়েছিল? বিশাল মাকওয়ানা? আমাকে কেউ সুপারি দেয়নি সাহেব, ভাগ্যটাই সুপারি নিয়েছিল। আমি সব খারাপ কাজ ছেড়ে দিয়েছিলাম আর সৎ পথে রোজগার করছিলাম, কিন্তু না, ভাগ্য আমাকে আবার অপরাধ করালো যে যাও বরবাদ করো রমেশ ঝালাকে। কোথাও যাবে নাকি? হ্যাঁ। মহিলার চোখে জাদু ছিল সাহেব, একটা আলাদা আকর্ষণ ছিল, এমন কিছু ওর মধ্যে ছিল যে যে কোনো পুরুষই ওকে দেখে পাগল হয়ে যাবে। ও বলল যে হরিকে ছেড়েও আমার সঙ্গে থাকতে চায়, আমি রাজি হয়ে গেলাম। প্রথমে আমি অত বুঝতে পারিনি, আমি ভাবলাম যতক্ষণ মজা দিচ্ছে মজা নাও, তারপর একঘেয়ে হয়ে গেলে দুজন দুজনের রাস্তায়, গল্প শেষ। আমার দুটো আলাদা লাভ স্টোরি সাহেব। একটা প্রিয়া ছিল যাকে আমি সত্যিকারের মন থেকে ভালোবাসতাম। আমি একটা নতুন জীবন চেয়েছিলাম, সততার জীবন। প্রিয়ার সঙ্গে বিয়ে, ভালো একটা চাকরি, ঘর, পরিবার, বাচ্চা। কিন্তু শিল্পা আমাকে বরবাদ করার কথা ভেবেই নিয়েছিল। যাও যাও মানে কি বলতে চাইছো? 5 মাস হয়ে গেছে, অনেক মজা নিয়েছি আর একে অপরকে দিয়েছি। আমি আমার মতো বাঁচতে চাই আর লাইফটা সেট করতে চাই। মানে বিয়ে টিয়ে করার ইচ্ছে আছে কোনো মেয়ের সাথে? মেয়ে দেখে রেখেছে নাকি বাবা মা? মা বাবা না, আমি নিজেই দেখেছি। ভালোবাসি ওকে। নাম? প্রিয়া। বাহ, কি ভালো কথা রমেশ, একটা মিষ্টি সুন্দরী মেয়ে পেয়ে গেছো, তাই আমাকে এখন বলছো যাও? কেন, এরকম কোনো আইন আছে নাকি যে যতক্ষণ না তুই নতুন পুরুষ পাচ্ছিস ততক্ষণ তুই পুরনোর ঘরেই থেকে যাবি? আমি কোনো অন্য পুরুষ চাই না, তোমার সাথে আমি সুখী, ফুর্তি করছি। আমি এখান থেকে কোথাও যাব না। কিন্তু আমার মনে আর ফুর্তি নেই। আমি প্রিয়াকে ভালোবাসি আর প্রিয়াকেই বিয়ে করব। তুই এখানে থাকতে পারবি না, যা এখান থেকে। আমি কোথাও যাচ্ছি না, এসব বিয়ে টিয়ের ভাবনা মাথা থেকে বের করে ফেলো। তুই তোর মাথা ঢুকিয়ে নে, তোর আমার মধ্যে কোনো সম্পর্ক ছিলই না। আমি নিজে থেকে তো আসিনি তোমার কাছে, যখন প্রিয়া ছিল না আমি ছিলাম, এখন তুমি এভাবে আমায় ছাড়তে পারো না, এটা অন্যায়। পেট ভরে বিলাল মাছ খেয়ে এখন বলছে মাছ খাবো না। তুই এখন বলছিস কাউকে ছাড়াটা অন্যায়? তুই যে নিজের বর আর বাচ্চাকে ছেড়ে অন্য লোকের কাছে চলে যাস আর ওকে ছেড়ে আমার কাছে চলে আসিস, তুই তুই তো শালা ছাড়ার ওস্তাদ। তোমরা পুরুষেরা না কখনো আমাকে বুঝতেই পারোনি। আরে তোকে বুঝতেও চাই না রে, আর কোনো দরকারও নেই। আর একটা কথা শুনে নে,
আমি তোকে তোর মতন কোনো বাজে মেয়ের জন্য ছাড়ছি না, একটা ভদ্র মেয়েকে বিয়ে করতে যাচ্ছি সারা জীবনের জন্য। আর তোর জন্য না এই ঘরে কোনো জায়গা আছে না আমার মনে। আর আমি না এই বাড়ি থেকে আর না তোমার জীবন থেকে কোথাও যেতে চলেছি, যতক্ষণ না আমার নিজের ইচ্ছে হচ্ছে। আমাকে কেউ ছাড়তে পারে না। ছেড়ে দিলাম আমি, নিজের জামা কাপড় গোছা আর বেরো এখান থেকে। যদি এটা না করি তো কি করবে? যা ইচ্ছে তাই কর, কিন্তু বেরো এখান থেকে। রমেশ, জিজ্ঞেস তো তোমাকেই করতে হবে না? তুমি তো আমায় নিয়ে যাবে প্রিয়ার বাড়িতে, আমরা দুজন যাব, ওকে ওর হবু বরের গুণকীর্তন শোনাবো, যে কোনো মেয়ের সঙ্গে শুতে পারে, এর আগে জেলে গেছে, আর অপরাধীও। প্রিয়া খুব ভালো মেয়ে না? তারপর দেখবো আমি কি করে প্রিয়া। শিল্পার পুরুষ বদলানোর অভ্যেস ছিল, আর আমি আমার জীবন বদলাতে চাইছিলাম। আর ও আমাকে ব্ল্যাকমেল করছিল। সেই জন্য তুই ওকে খুন করার প্ল্যান করলি? আমি ওকে মারার কোনো প্ল্যান বানাইনি, ব্যাস আমি ওকে আমার জীবনে আর রাখতে চাইনি। এর জন্য তুই কি চেষ্টা করেছিলি? সবার আগে আমি ওকে বিশ্বাস দিয়েছিলাম যে আমি প্রিয়াকে ছেড়ে ওর সাথে একসাথে থাকতে চাই, আরো বিশ্বাস করে ফেললো। তারপর আমি ওকে সত্যিকারের প্রেমিকের মতন ঘুরতে নিয়ে গেলাম। সারা দিন আমি ওকে নিয়ে ঘুরেছিলাম, আলাদা আলাদা জায়গায় নিয়ে যাই। তারপর ওকে আমি একটা শেষ জায়গায় নিয়ে যাই, প্রান্তিজের ওখানে। আমি ওকে মারতে চাইনি সাহেব, এই জন্য আমি ওকে শেষবারের মতন জিজ্ঞেস করলাম, ও কি আমাকে আমার মতন বাঁচতে দেবে? গাড়ি থামালে কেন? এক মিনিট দাঁড়াও। শিল্পা, আমি প্রিয়াকে ছেড়ে থাকতে পারবো না। তোমার আগে হাত জোর করছি, আমাকে যেতে দাও। আচ্ছা, তাহলে 2 সপ্তাহ ধরে এটা বলার জন্যই এত নাটক করছিলে? শিল্পা, এরকম ভাবে আমরা পুরো জীবনটা কাটাতে পারি না। প্রিয়ার বাড়ির লোক ওর জন্য ছেলে দেখছে, একটু দয়া করো আমাদের ওপর। আসলে কি জানো, তুমি না আমাকে এইভাবে ছাড়তে পারো না। আরে তুই সব পুরুষদেরকে সবসময় ঠকিয়ে বেড়াস, একজন যদি তোকে ছেড়ে চলে যায় তাতে কি এসে যায়? ঠিক আছে, কিন্তু তার আগে প্রিয়ার সঙ্গে একবার দেখা করাবে। তারপর তুই চলে যাবি? আরে কে থাকবে কে যাবে এটা তো সময় বলবে। আগে আমি প্রিয়ার সঙ্গে একা দেখা করব, ওর সাথে কিছু কথাবার্তা বলবো, তারপর দেখা যাক কি হয়। তাহলে বাড়ি ফেরা যাক। না তুই কখনো প্রিয়ার সঙ্গে দেখা করবি, আর না আমার সঙ্গে বাড়ি ফিরবি। আমি তখন থেকে জ্যান্ত মরার মতন বেঁচে আছি সাহেব। কখনো সাহস করে উঠতে পারিনি যে প্রিয়ার সঙ্গে কথা বলবো। আমি অপরাধ ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এই মহিলাটা আবার দুনিয়ার সব থেকে বড় অপরাধ করতে আমাকে বাধ্য করেছিল। আমার কখনো মনে হয়নি যে মার্ডার করে মনে এত কষ্ট পেতে হবে। রমেশ ঝালা, যদি এই বিষয়টা নিয়ে সত্যিই তুমি মনে মনে কষ্ট পেয়ে থাকো, তাহলে এই কেসটা সলভ হতে 1 বছর নয় 1 দিন লাগতো। আমরা যদি তোমার কাছে না পৌঁছতাম, আজ তুমি এখানে থাকতে না। স্টেটমেন্ট নিয়ে চার্জশিট ফাইল করো। স্যার। স্যার, এখন কেসটা ক্লোজ হয়ে গেছে, তো আমি পুলিশ স্টেশনে ফেরত যেতে পারি? শিওর। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে।
আমাকে জানানোর জন্য ধন্যবাদ, কিন্তু এখন আমার ওর সাথে কোনো সম্পর্ক নেই। মানুষের ফিলিংস, ইমোশনস আসলে তাদের মনের স্বার্থে রায় না। আর এই আবেগ মানুষকে শুধু তার নিজের খুশি, নিজের দুঃখ, নিজের লাভ আর নিজের ক্ষতির প্রতি যত্নশীল হতে শেখায়। কখনো কখনো তো মানুষের এটা মনেও আসে না যে অন্যের ফিলিংসও বোঝা প্রয়োজন। আমরা শিল্পার জীবনযাপন আর তার চয়েসের বিষয়ে কোনো রকম মন্তব্য করতে চাই না, কিন্তু এতে কোনো দ্বিমত নেই যে নিজের স্বার্থের জন্য অন্য কারো জীবনকে শেষ করে দেওয়া অন্যায়, আর বিশেষ করে তখন যখন এই ধরনের মানুষটি নিজেই একজন স্বাধীন চেতা। এতেও দ্বিমত নেই যে রমেশ ঝালা নিজের মনের ক্ষোভ মেটানোর জন্য খুনের পথকেই বেছে নিয়েছিল, যেটা অপরাধের মধ্যে সবচেয়ে বড় অপরাধ। আর এটাও সত্যি কথা যে যদি পুলিশ রমেশকে ধরতে না পারত, তাহলেও তার অনুতাপ, তার গিল্ট তাকে সারা জীবন সাজা দিত। এই মুহূর্তে সে আইনি হেফাজতে রয়েছে আর নিজের অপরাধের শাস্তি শোনার অপেক্ষায় রয়েছে। এখন আমি অনুপ সোনি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হতে চলেছে পরের এপিসোডে আরো একটা চমকে দেওয়ার মতো কেস নিয়ে। ততক্ষণ সুরক্ষিত থাকুন, সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করুন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.